এরপরে আমাদেরকে বুঝতে হবে তড়িৎচালক বল মানে কি। তড়িৎচালক বলটা যদি বুঝতে হয় তাহলে আমরা জলের সাহায্যে বুঝবো। এটা হচ্ছে একটা জলের পাত্র, যার এ সাইডে জলের উচ্চতা হচ্ছে এইচ এ আর বি সাইডে জলের উচ্চতা হচ্ছে এইচ বি। এখন একটা ধরে নাও দেওয়াল দিয়ে এ প্রান্তের জলকে আর বি প্রান্তের জলকে সেপারেট করা আছে। তুমি একটা কথা বলো, যদি এই দেওয়ালটা যদি সরিয়ে দিই, এই দেওয়ালটা যদি আমি সরিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে? তোমরা প্রত্যেকে জানো দেওয়ালটা যদি সরিয়ে দিই তাহলে জলটা এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ফ্লো করবে। জল কেন ফ্লো করবে? কারণ জলের চাপের পার্থক্য আছে। ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট। এখন পি পয়েন্টে যে জলের চাপ অর্থাৎ প্রেসার অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু কত হবে? বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ ডিজি। এইচটা কি হবে? হাইট অফ জল অ্যাট পাত্র এ, তাহলে এইচ এ ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি। এখন কিউ পয়েন্টে তরলের চাপ কত হবে? বায়ুমণ্ডলের চাপ প্লাস হাইট অফ ওয়াটার অ্যাট পাত্র বি ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি। আর যেহেতু তুমি দেখতে পাচ্ছ হাইট অফ এ বড় হাইট, মানে হাইট এইচ এ ইজ গ্রেটার দেন এইচ বি, যেহেতু এইচ এ ইজ গ্রেটার দেন এইচ বি, তাহলে আমি বলতে পারি অবশ্যই প্রেসার অ্যাট পয়েন্ট পি ইজ গ্রেটার দেন প্রেসার অ্যাট পয়েন্ট কিউ। আর আমরা জানি জল সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ফ্লো করে। যেহেতু চাপ পি বিন্দুতে বেশি আর কিউ বিন্দুতে কম, তার মানে জলের ফ্লোটা অবশ্যই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে হবে। কতক্ষণ পর্যন্ত জলের ফ্লো হবে? যতক্ষণ না পর্যন্ত পি পয়েন্টে আর কিউ পয়েন্টে চাপটা ইকুয়াল না হয়ে যায়। জলের ফ্লো ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না প্রেসার অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু প্রেসার অ্যাট পয়েন্ট কিউ হয়ে যায়, তাই না? তাহলে জলের চাপটা হচ্ছে ওয়াটারকে ফ্লো করানোর জন্য দায়ী। এখন লক্ষ্য করে দেখো, যত সময় বাড়বে তত এ পাত্রে জলের লেভেল কমতে থাকবে আর বি পাত্রে জলের লেভেল উঠতে থাকবে। ঠিক আছে, ধরে নাও কিছুক্ষণ পর কি হয়েছে, এ পাত্রে জলের লেভেলটা এতটা এসেছে আর বি পাত্রে জলের লেভেলটা এতটা এসেছে। এখন কি হয়েছে, এই যে প্রেসার ডিফারেন্স কমে গেছে, হাইটের ডিফারেন্স কমে যাওয়ার জন্য প্রেসার ডিফারেন্স কমে গেছে। এবারে তুমি বলো, যদি প্রেসার ডিফারেন্স কমে যায়, দেখো আগে প্রেসার ডিফারেন্স কত ছিল? ধরে নাও এইটা হচ্ছে হাইটের ডিফারেন্সটা, এটা হচ্ছে ধরে নাও এইচ। আগে কি ছিল? প্রেসার অ্যাট পয়েন্ট পি মাইনাস প্রেসার অ্যাট পয়েন্ট কিউ ইজ ইকুয়াল টু হচ্ছিল এইচ পি মাইনাস এইচ কিউ ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি। তুমি এই দুটোকে ইজিলি বিয়োগ করে করতে পারো। এক কাজ করে এটাকে পি না লিখে প্রেসার অ্যাট পয়েন্ট পি করে দিচ্ছি, এটাকে প্রেসার অ্যাট পয়েন্ট কিউ করে দিচ্ছি। এখন তুমি প্রেসার অ্যাট পয়েন্ট পি মাইনাস প্রেসার অফ পয়েন্ট কিউ যদি করো তাহলে স্বাভাবিক এইগুলো কেটে যাবে, দিয়ে এইচ এ মাইনাস এইচ বি ইন্টু রো ইন্টু জি হবে। এখন এইচ পি মাইনাস এইচ কিউকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইচ ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি। এখন ঘটনা হচ্ছে যত সময় বাড়ছে তত জলের যে উচ্চতার ডিফারেন্স সেটা কমছে। কেন? কারণ ওয়াটার তো এখান থেকে এইদিকে ফ্লো হচ্ছে না, পি থেকে কিউ বিন্দুর দিকে জলের ফ্লো হওয়ার জন্য এইখানে জলের লেভেল আস্তে আস্তে নিচের দিকে নামছে, এখানে জলের লেভেল আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ফলে এইচ এর মান ডিক্রিজ করছে। যত টাইম বাড়ছে তত এইচ এর মান কি হচ্ছে? কমছে। তত প্রেসার ডিফারেন্স পি এর মান কি হচ্ছে? কমছে। তত ওয়াটার ফ্লো এর রেটটা কি হচ্ছে? কমছে। রেট অফ ওয়াটার ফ্লো কি হচ্ছে? কমছে। রেট অফ ওয়াটার ফ্লো কি হচ্ছে? কমছে। কিন্তু আমি চাইছি যে ইনিশিয়ালি যে রেটে ওয়াটার ফ্লো হচ্ছিল কিছুক্ষণ পরেও সেম রেটে ওয়াটার ফ্লো হোক। মানে আমি চাইছি জল যে হারে ফ্লো করছিল জলের ফ্লোয়ের হারটা যেন মেনটেন থাকে।
জলের ফ্লোয়ের হার যদি মেনটেন থাকতে হয় তার মানে প্রেসার ডিফারেন্সকে মেনটেন থাকতে হবে। তুমি বলো না জল ফ্লো করার জন্য প্রেসার ডিফারেন্স কম ছিল, প্রেসার ডিফারেন্স কম হওয়ার জন্য ওয়াটার ফ্লোয়ের রেটটা, জলপ্রবাহের হারটা কম ছিল। জলপ্রবাহের হারকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে প্রেসার ডিফারেন্সকে আমাকে মেনটেন রাখতে হবে, প্রেসার ডিফারেন্সকে মেনটেন রাখতে হবে। অর্থাৎ ফর কনস্ট্যান্ট ওয়াটার ফ্লো P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ পি এ নয়, প্রেসার অ্যাট পয়েন্ট P মাইনাস প্রেসার অ্যাট পয়েন্ট Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ H ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ HA মাইনাস HB ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতে হবে। এখন কনস্ট্যান্ট আমি কিভাবে রাখবো? যে হারে পি থেকে কিউতে জল যাচ্ছে সেম হারে যদি আমি কিউ থেকে পিতে জল পাঠাতে পারতাম, যে হারে পি থেকে কিউতে জল যাচ্ছে সেম হারে যদি কিউ থেকে পিতে জলটা ট্রান্সফার করে দিতে পারতাম তাহলে আমার প্রেসার ডিফারেন্সটা মেনটেন থাকতো। তার মানে এইখানে দেখো 1 সেকেন্ডে কিউ যতটা পরিমাণ জল অ্যাকসেপ্ট করলো, 1 সেকেন্ডে ততটা পরিমাণ জল যদি কিউ থেকে পিতে মানে কিউ রিজেক্ট করতে পারে, অর্থাৎ কিউ থেকে পিতে ট্রান্সফার করানো যেতে পারে, তাহলে এইচবি এর মান কোনোদিনও বাড়বে না। অর্থাৎ বি পাত্রে জলের লেভেলটা কোনোদিনও উপরের দিকে উঠবে না। কেন উঠবে না? কারণ যে পরিমাণ জল ই অ্যাকসেপ্ট করছে সেম পরিমাণ জল ই রিজেক্ট করছে, অর্থাৎ বি থেকে এতে ট্রান্সফার করা হচ্ছে। সিমিলারলি সেম রেটে যদি বি থেকে এতে জলটাকে ট্রান্সফার করা হয় তাহলে এ পাত্রে জলের উচ্চতার কোনো পরিবর্তন হবে না। তার মানে প্রেসার ডিফারেন্সকে যদি মেনটেন করতে হয় তাহলে পি থেকে কিউতে যে হারে জলটা ফ্লো করছে কিউ থেকে পিতেও আমাকে সেম হারে জলটা ট্রান্সফার করতে হবে। অর্থাৎ ধরো 1 সেকেন্ডে এখান থেকে এইখানে 1 মগ জল এলো, একটা মগ নিয়েছো 1 মগ জল এখান থেকে এখানে এলো, তুমিও যদি এখান থেকে 1 মগ জল ডুবিয়ে এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারো তাহলে প্রেসার ডিফারেন্স মেনটেন থাকবে, হাইটের ডিফারেন্সটা মেনটেন থাকবে। কিন্তু বারবার তুমি কি বসে থাকবে? এইখান থেকে 1 মগ জল, এইখান থেকে এখানে 1 মগ জল ফ্লো করছে, তুমিও বসে আছো 1 মগ জল এখান থেকে নিলে এখানে ঢালছো, তুমি কি এটা করবে? স্বাভাবিক করা সম্ভব নয়। এটার জন্য আমাকে একটা যন্ত্র লাগাতে হবে। ওই যন্ত্রটা কি? ওই যন্ত্রটা হচ্ছে পাম্প। আমরা একটা পাম্প লাগিয়ে দেব, আমরা পাম্প লাগিয়ে দেব। পাম্প কি করবে? পাম্প জলটাকে বি পাত্র থেকে এ পাত্রে ট্রান্সফার করবে। তাহলে কি হচ্ছে? নর্মালি কি হচ্ছে? নর্মালি ওয়াটার ফ্লো হচ্ছে হাই প্রেসার থেকে টু, দাঁড়াও জায়গা তো নেই, কি করি? যেখানে আমরা ছিলাম নর্মালি ওয়াটার ফ্লো করছিল হাই প্রেসার টু লো প্রেসারের দিকে, লো প্রেসারের দিকে। অর্থাৎ দেখো না, পি বিন্দুতে প্রেসার বেশি ছিল, কিউ বিন্দুতে প্রেসার কম ছিল। নর্মালি কি হচ্ছিল? জলটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লো হচ্ছিল। কিন্তু পাম্প কি করছে? পাম্প কি করছে? পাম্প কি করছে? পাম্প কি করছে? পাম্প জলটাকে লো প্রেসার থেকে হাই প্রেসারে ট্রান্সফার করছে। পাম্প জলটাকে কি করছে? লো প্রেসার থেকে হাই প্রেসারে ট্রান্সফার করছে। পাম্প ট্রান্সফার water from low pressure to high pressure। নর্মালি জল হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লো করে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ফ্লো করে। কিন্তু পাম্প কি করছে? পাম্প ওয়াটারটাকে
লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে ফ্লো করাচ্ছে। অর্থাৎ এটা তো নিজের থেকে হবে না, জল নিজে নিজে জেনারেলি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ফ্লো করে। কিন্তু তোমাকে যদি নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে জল ফ্লো করাতে হয় তাহলে বাইরে থেকে ওয়ার্ক করতে হবে, স্বাভাবিক। কারণ কি হচ্ছে, জলের পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। তো নর্মালি যে কোনো সিস্টেম হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, ঠিক আছে। এখন জলটাকে যদি এইখান থেকে এইখানে ট্রান্সফার করতে হয়, নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে ট্রান্সফার করতে হয়, স্বাভাবিক জলের পোটেনশিয়ালকে তো বাড়াতে হচ্ছে। আর পোটেনশিয়ালকে যদি বাড়াতে হয় তাহলে বাইরে থেকে ওয়ার্ক করতে হচ্ছে। বাইরে থেকে ওয়ার্কটা কে করবে? পাম্প করবে, কারণ পাম্প তো ইলেকট্রিসিটিতে চলে। তাহলে বুঝতে পারলে, পাম্পের কাজ হচ্ছে এই ওয়াটারের প্রেসার ডিফারেন্সটাকে মেনটেন করানো। আর প্রেসার ডিফারেন্সটাকে মেনটেন করানোর ফলে এখানে কনস্ট্যান্ট রেটে আমি কিন্তু জল পাবো, কনস্ট্যান্ট রেটে ওয়াটার ফ্লো পাবো, ঠিক আছে। সেম মেকানিজমে কে কাজ করে? সেম মেকানিজমে কাজ করে দুটো চার্জড বডি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে, দাঁড়াও, ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট এ, ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট বি, আর এ আর বি পয়েন্টের মাঝে আমি একটা রেজিস্ট্যান্স ঢোকাচ্ছি। এবারে যদি এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি হয় আর বি পয়েন্টের পোটেনশিয়াল যদি কম হয়, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ ইজ গ্রেটার দেন যদি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট বি হয়, তাহলে স্বাভাবিক ওহমস ল অনুসারে এ থেকে বি এর দিকে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, কারেন্ট ফ্লো করবে। এখন যদি কারেন্ট যায়, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে চার্জ ফ্লো করবে। যদি চার্জ ফ্লো করতে শুরু করে এ পয়েন্টের পোটেনশিয়াল তো ডিক্রিজ করবে, স্বাভাবিক। চার্জ এ যদি চার্জ লুজ করতে শুরু করে, এ পয়েন্ট যদি চার্জ লুজ করতে শুরু করে, চার্জ যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে এর পোটেনশিয়াল কি হবে? কমবে। এর পোটেনশিয়াল কি হবে? বাড়বে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হচ্ছে? কমছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি কমতে থাকে তাহলে চার্জের ফ্লোয়ের রেটটা কমবে, অর্থাৎ কারেন্টের রেটটা মানে কারেন্ট ফ্লোটা কমতে থাকবে। কিন্তু আমি যদি চাই যে কনস্ট্যান্ট রেটে কারেন্ট ফ্লো হোক, তার মানে আমাকে যদি কনস্ট্যান্ট রেটে কারেন্ট ফ্লো করাতে হয়, তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল যে হারে ডিক্রিজ করছে, অর্থাৎ এ যে হারে চার্জটাকে ছাড়তে শুরু করছে, সেম হারে চার্জটা যদি বি, মানে দেখো এ 1 সেকেন্ডে যতটা পরিমাণে চার্জ ছাড়ছে, বি 1 সেকেন্ডে ততটা পরিমাণ চার্জ গেইন করছে। এ 1 সেকেন্ডে যতটা চার্জ ছাড়লো আর বি 1 সেকেন্ডে যতটা চার্জ নিয়ে নিল, আমি যদি কোনো একটা মাধ্যমের সাহায্যে বি থেকে ততটা চার্জ যদি নিয়ে নিতে পারি, আর এ যতটা ছাড়লো ততটা চার্জ যদি একে প্রোভাইড করিয়ে যেতে পারি, মানে বি যতটা চার্জ গেইন করলো, আমি যদি বাইরে থেকে কোনো একটা সাহায্যের মাধ্যমে যতটা পরিমাণ চার্জ 1 সেকেন্ডে বি গেইন করলো, ততটা পরিমাণ চার্জ বি এর কাছ থেকে নিয়ে 1 সেকেন্ডে যতটা চার্জ এ ছেড়েছিল ততটা পরিমাণ চার্জকে যদি আমি এতে ফেরত দিয়ে দিতে পারি, তাহলে এ আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন থাকবে। এখন তুমি কি সেই কাজটা করবে? বি যতটা পরিমাণ চার্জ গেইন করলো, তুমি হাতে করে ততগুলো ইলেকট্রন বা ততগুলো পজিটিভ চার্জ বি এর কাছ থেকে নিয়ে নিলে, দিয়ে একে ফেরত দিয়ে দিলে, তোমার পক্ষে হাতে করে এটা করা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। তাই জন্য আমরা ইউজ করি কি একটা ব্যাটারি। ব্যাটারি কি করে? এই যে ব্যাটারি কি করে? ব্যাটারি করে যে এ যত সেকেন্ডে চার্জ 1 সেকেন্ডে যতটা পরিমাণ চার্জ লস করলো, ততটা পরিমাণ চার্জ কিন্তু ব্যাটারি একে প্রোভাইড করিয়ে দেয়। মানে এক কথায় বাইরে এইখানে কি হচ্ছিল, বাইরে জলটা হাই প্রেসার থেকে লো প্রেসারে যাচ্ছিল, যতটা জল হাই প্রেসার থেকে লো প্রেসারে যাচ্ছিল, পাম্প কি করছিল, ততটা জলকে লো প্রেসার থেকে হাই প্রেসারে ট্রান্সফার করছিল। ঠিক সেরকম বাইরে এই যে বাইরের সার্কিটটাতে 1 সেকেন্ডে যতটা চার্জ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছে, ব্যাটারি কি করছে, ততটা পরিমাণ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ট্রান্সফার করে দিচ্ছে। ব্যাটারির হচ্ছে এটা কাজ। আর এই কাজটা করার ফলে কি হচ্ছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়ালটা কিন্তু মেনটেন থাকছে। আর পোটেনশিয়াল যদি মেনটেন থাকে তাহলে কনস্ট্যান্ট রেটে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। তাহলে ব্যাটারির কাজ কিন্তু হচ্ছে ওটা। বুঝতে পারছো? আগে এটা নোট করো, দিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করছি। ধরে নাও এই শকটা করেছি এ পয়েন্টের জন্য, এটা করেছি বি পয়েন্টের জন্য। ইমাজিন করে নাও এ পয়েন্টের পোটেনশিয়াল ছিল আগে +5 ভোল্ট,
ধরে নাও আগে এ পয়েন্টের পোটেনশিয়াল ছিল +5 ভোল্ট, বি পয়েন্টের পোটেনশিয়াল ছিল -5 ভোল্ট। এখন কি হচ্ছে, পজিটিভ চার্জ পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ফ্লো করেছে, পজিটিভ চার্জ পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ফ্লো করেছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে পজিটিভ চার্জ পার্টিকেল ফ্লো করার জন্য এর পোটেনশিয়াল ডিক্রিজ করলো, কারণ আমরা জানি যে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে পজিটিভ চার্জ পার্টিকেল ফ্লো করে। এখন এ পয়েন্ট যদি চার্জ লুজ করে, এ পয়েন্ট যদি পজিটিভ চার্জকে লুজ করতে থাকে, তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল ডিক্রিজ করবে। এ পয়েন্টের পোটেনশিয়াল কত হয়ে যাবে, ধরে নিচ্ছি একটা চার্জ লুজ করার পর এ পয়েন্টের পোটেনশিয়াল হয়ে গেল +4 ভোল্ট, আর একটা চার্জ গেইন করার ফলে বি পয়েন্টের পোটেনশিয়াল ইনক্রিজ করে গেল, -5 ভোল্ট থেকে 1 ভোল্ট ইনক্রিজ করলো, তাহলে অবশ্যই -5 + 1 = অবশ্যই -4 ভোল্ট হয়ে গেল। আগে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ছিল +5 -5 10 ভোল্ট ছিল, আগে ডেল্টা ভি 10 ভোল্ট ছিল, এখন ডেল্টা ভি কত হয়ে গেল, 8 ভোল্ট হয়ে গেল। 4 -4 8 ভোল্ট হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তো সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করছে। ডেল্টা ভি পোটেনশিয়াল ডিফারেন্স সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ডিক্রিজ করছে। পোটেনশিয়াল ডিফারেন্স যদি ডিক্রিজ করে তাহলে অবশ্যই ওহমস ল অনুসারে আই অলসো ডিক্রিজ, কারেন্ট অলসো ডিক্রিজ। To maintain constant current, ডেল্টা ভি কে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ পোটেনশিয়াল ভি এ মাইনাস ভিবি কে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে ভি এ কেও কনস্ট্যান্ট রাখতে হবে, আর ভিবি কেও কনস্ট্যান্ট রাখতে হবে, তবেই না ভিএ মাইনাস ভিবি কনস্ট্যান্ট থাকবে। তাহলে 1 কুলম্ব চার্জ এ লুজ করলো, এ থেকে বি তে গেল, যার জন্য এর পোটেনশিয়াল 5 ভোল্ট থেকে +4 ভোল্ট হয়ে গেল। মানে 1 কুলম্ব, ধরে নিচ্ছি 1 সেকেন্ডে এ পয়েন্ট 1 কুলম্ব চার্জ লুজ করলো আর সেটা বি পয়েন্টে গেল। 1 কুলম্ব চার্জ লুজ করার ফলে এর পোটেনশিয়াল 5 ভোল্ট থেকে 4 ভোল্ট হয়ে গেল, আর 1 কুলম্ব চার্জ গেইন করার ফলে বি পয়েন্টের পোটেনশিয়াল -5 ভোল্ট থেকে বেড়ে -4 ভোল্ট হয়ে গেল। তাহলে আগে ডেল্টা ভি 10 ভোল্ট ছিল, এখন ডেল্টা ভি 8 ভোল্ট হয়ে গেল। অর্থাৎ আমাকে কারেন্টের মান স্বাভাবিক ডেল্টা ভি ডিক্রিজ করছে, ডেল্টা ভি যদি ডিক্রিজ করে আই অলসো ডিক্রিজ করবে। তাহলে এখন টু মেনটেন কনস্ট্যান্ট কারেন্টকে যদি আমাকে মেনটেন করতে হয়, কারেন্টকে মেনটেন করতে গেলে আমাকে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ এ ডেল্টা ভি যদি কনস্ট্যান্ট রাখতে হয়, অর্থাৎ ডেল্টা ভি আগে 10 ভোল্ট ছিল, এখন ডেল্টা ভিকে 10 ভোল্টই রাখতে হবে। অর্থাৎ 1 কুলম্ব চার্জ এ যে লস করলো, তাহলে আমি যদি এই 1 কুলম্ব চার্জটাকে একে ফেরত দিয়ে দিতে পারি, এই 1 কুলম্ব চার্জ যেটা লস করলো, ওই 1 কুলম্ব চার্জটাকে যদি বি থেকে এতে ফেরত দিয়ে দিতে পারি, তাহলে আমার পোটেনশিয়াল সময়ের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে। এই পয়েন্টের পোটেনশিয়াল সময়ের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে, বি পয়েন্টের পোটেনশিয়াল সময়ের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে। আর তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো, নর্মালি কি হয়, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে পজিটিভ চার্জ ফ্লো করে। কেন পজিটিভ চার্জ ফ্লো করে? কারণ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে। ইলেকট্রিক ফিল্ড কাজ করে বলে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের ডাইরেকশনে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে, আর ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য স্বাভাবিক পজিটিভ চার্জ পার্টিকেলগুলো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। আর হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল দিকে যাওয়ার জন্য স্বাভাবিক এ পয়েন্টের পোটেনশিয়াল ডিক্রিজ করছে, বি পয়েন্টের পোটেনশিয়াল ইনক্রিজ করছে। তাহলে যে রেটে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চার্জ পার্টিকেল মুভ করছে, সেম রেটে যদি আমি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে পোটেনশিয়াল, মানে এ পয়েন্ট বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, অর্থাৎ লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালকে ট্রান্সফার করতে পারি, যে রেটে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে চার্জটা ফ্লো করলো, সেম রেটে যদি লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে চার্জটাকে ট্রান্সফার করাতে পারি, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকবে, প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখন জেনারেলি লোয়ের থেকে হাইয়ে
কে চার্জটা ট্রান্সফার করে দেবে, সেই কাজটাই হচ্ছে ব্যাটারি, সেই কাজটাই হচ্ছে ব্যাটারি করবে। বুঝতে পেরেছো? এই কাজটাই কিন্তু ব্যাটারি করবে। আর এই ব্যাটারি এই ইউনিট পজিটিভ চার্জকে এই লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে আসবে, এর জন্য যে ওয়ার্ক করবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। বুঝতে পেরেছো? নর্মালি কি হচ্ছে, তোমরা পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞাতে পড়েছিলে যে একটা পজিটিভ চার্জ যদি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যায় তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে বা যে পরিমাণ ওয়ার্ক ডান সম্পাদিত হয়, যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, সেটাকেই বলছে পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু আমাকে যদি লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে যদি পজিটিভ চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসতে হয়, অবশ্যই ইউনিট পজিটিভ চার্জ পার্টিকেলের কথা বলছি আমি এখানে, যদি ইউনিট পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে আসতে হয়, এই কাজটা অবশ্যই ব্যাটারি করবে। আর লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে এই পজিটিভ ইউনিট পজিটিভ চার্জটাকে নিয়ে আসার জন্য ব্যাটারিকে যে পরিমাণে ওয়ার্ক করতে হবে, সেই ওয়ার্কটাই হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। এবারে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এই জিনিসটা থেকে তোমরা বুঝতে পারছো যে ইএমএফ তো ইএমএফ তো ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ফোর্স মানে কি বল? না, ফোর্স মানে কিন্তু বল নয়। এখানে এই ফোর্স মানে কিন্তু বল নয়। এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হচ্ছে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, নোট করো। এবারে দেখো, এবারে তোমাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বলের সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা দেখো, সংজ্ঞাটা পরীক্ষাতে আসে না জেনারেলি, কিন্তু তোমাকে যদি বুকিস ডেফিনেশন যদি চাও তাহলে বইয়ে দেখে নিতে পারো। কিন্তু বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে, বোঝার জন্য যে সংজ্ঞাটা তোমরা লিখে রাখবে সেটা আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আবার বলছি, এই সংজ্ঞাটা কিন্তু বইয়ের সঙ্গে মিলবে না, মানে ভাষাটা বইয়ের সঙ্গে মিলবে না। ঠিক আছে, জাস্ট ফর বোঝার জন্য, শুধুমাত্র বোঝার পারপাসের জন্য আমি সংজ্ঞাটা লেখাচ্ছি। ডেফিনেশন লিখবে আমার সঙ্গে সঙ্গে, ডেফিনেশন। ডেফিনেশন আমি কিন্তু ইংরেজি বাংলা দুটোই লিখবো, হ্যাঁ, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে জেনারেলি কি হচ্ছিল? জেনারেলি হচ্ছিল চার্জ পার্টিকেল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করছিল, যার জন্য কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিক্রিজ করছিল। তাহলে এক সেকেন্ডে এ যে পরিমাণ চার্জ লুজ করলো আর বি যে পরিমাণ চার্জ গেইন করলো, সেম পরিমাণ চার্জকে যদি লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিচে নিয়ে যেতে পারি, লো পোটেনশিয়াল থেকে যদি হাই পোটেনশিয়ালে যদি নিয়ে যেতে পারি, লো পোটেনশিয়াল থেকে যদি হাই পোটেনশিয়ালে যদি নিয়ে যেতে পারি, তাহলে কি হচ্ছিল, এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিটে কি হচ্ছিল, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে চার্জ ফ্লো করছিল। কিন্তু উইদিন ব্যাটারি, ব্যাটারির মধ্যে কি হচ্ছে, ব্যাটারির মধ্যে হচ্ছে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে কারেন্ট যাচ্ছে, তাই না? মনে করে দেখো, এখানে রেজিস্ট্যান্স ছিল, ব্যাটারিটা এখানে লিখছি না, এইখানে কি ছিল, দাঁড়াও, এইখানে কি হচ্ছিল, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে আমার কারেন্ট যাচ্ছিল, তাই না? কিন্তু ব্যাটারিতে কি হচ্ছে, এই ব্যাটারিতে কি হচ্ছে, ব্যাটারিটাকে আমি এরকম করে ড্র করছি, এটা যেহেতু লো পোটেনশিয়াল তাহলে এটাও লো পোটেনশিয়ালই হবে। ব্যাটারিতে কি হচ্ছে, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে কারেন্টটা মুভ করছে, তাই না? তাই জন্যই তো আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন থাকছে। তাহলে ওইখানে পাম্প কি কাজ করছিল, পাম্পে লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে ওয়াটার ফ্লো করছিল। তাহলে পাম্পের যা কাজ কিন্তু ব্যাটারির সেম কাজ। ওয়াটার ফ্লো এর ক্ষেত্রে পাম্প যে কাজ করছিল, পাম্প কিন্তু ওয়াটার ডিফারেন্স অর্থাৎ ওয়াটার প্রেসার ডিফারেন্সকে মেনটেন করানোর জন্য লো প্রেসারের থেকে হাই প্রেসারের দিকে জলটাকে ফ্লো করাচ্ছিল। আর এ পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন করানোর জন্য, পোটেনশিয়াল ডিফারেন্সকে কনস্ট্যান্ট রাখার জন্য লো পোটেনশিয়ালের দিকে হাই পোটেনশিয়ালে আমার কারেন্ট ফ্লো করাচ্ছে ব্যাটারির মধ্যে। তাহলে ব্যাটারির মধ্যে কি হয়, প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে যে ব্যাটারির মধ্যে সবসময় লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করবে, লিখে রাখবে। ব্যাটারির মধ্যে বা ইন্টারনাল সার্কিটে, ব্যাটারির সার্কিটটাকে অনেক সময় ইন্টারনাল সার্কিট বলা হয়, ইন্টারনাল সার্কিটে লো পোটেনশিয়ালের দিকে হাই পোটেনশিয়ালে কারেন্ট যায়। রেজিস্ট্যান্স যেখানে, মানে ব্যাটারিকে যদি বাদ দিয়ে দাও, ব্যাটারি তো আমি ভেতর থেকে ঢুকালাম, বাইরে থেকে ব্যাটারিকে ঢুকালাম না,
এটাকে বলি এক্সটার্নাল সার্কিট। এক্সটার্নাল সার্কিট মানে ব্যাটারি ছাড়া মুক্ত মানে বহির্বর্তনী, ব্যাটারি ছাড়া বর্তনীর যে অংশ সেটাকে এক্সটার্নাল সার্কিট বলা হয়। এক্সটার্নাল সার্কিটে কি হয়, এক্সটার্নাল সার্কিটে কি হয় না হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো করে। আর ইন্টারনাল সার্কিটে কি হয়, ইন্টারনাল সার্কিটে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, এবার আমাকে ডেফিনেশন লিখতে হবে। আমি এটা মুছছি কারণ ডেফিনেশনটা এখানে লিখবো। হ্যাঁ, ডেফিনেশনটা কি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশন হবে যে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে ব্যাটারি কে যে কাজ করতে হয় তাকে EMF বলে। ঠিক আছে, তাহলে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে ব্যাটারিকে যে কাজ করতে হয় সেটাকে EMF বলে। তাহলে ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে, ডেল্টা ভি কাকে বলে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ইউনিট পজিটিভ চার্জ মুভ করলে যে পরিমাণ, দেখো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে চার্জ পার্টিকেল অটোমেটিক মুভ করে যাবে, তার মানে এখানে কার্য আমাকে করতে হবে না, এখানে কাজকে ব্যাটারিকে করতে হবে না, অটোমেটিক কাজ পেয়ে যাব আমরা। যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, যে পরিমাণ কার্য সম্পাদিত হয় সেটাকেই বলবো ডেল্টা ভি, তাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলবো, তাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলে। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে ইএমএফ এর ডেফিনেশন বোঝা গেছে, পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন বোঝা গেছে। এবারে তুমি একটা কথা বলো, পোটেনশিয়াল ডিফারেন্স যে তৈরি হচ্ছে সেটা কেন তৈরি হচ্ছে? ব্যাটারি তড়িৎচালক বল প্রয়োগ করছে, তাই তো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। ব্যাটারি তড়িৎচালক বল দিচ্ছে মানে ব্যাটারি কাজ করছে, আমি মানে ব্যাটারিতে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে কারেন্ট যাচ্ছে, ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন রেখেছে, ব্যাটারির জন্যই তো পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন থাকছে। তাহলে ইএমএফটা হচ্ছে কারণ। ঠিক আছে, এটাকে মুছতে হবে, নোট করো আগে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ব্যাটারি তড়িৎচালক বল আছে, ব্যাটারি ওয়ার্ক করছে, তার ফল হিসাবে আমি কারেন্ট পাচ্ছি। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ইএমএফ বা তড়িৎচালক বল কি, তড়িৎচালক বল হচ্ছে কারণ, আর ভোল্টেজ ডিফারেন্স डेल्टा ভি বা और ভোল্টেজ ডিফারেন্স এটা কি, এটা হয়ে গেল তোমার ফল। এটা কি, ব্যাটারি কাজ করছে মানে ব্যাটারি কাজ করছে, এটা হচ্ছে ইনপুট।
তার ফলে আমি পোটেনশিয়াল তার ফলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, ইনপুটে ব্যাটারি কাজ করলো, তাই জন্য আউটপুটে কারেন্ট যাওয়ার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। পাম্প ইনপুট কাজ করলো, পাম্প লো পোটেনশিয়াল থেকে মানে লোয়ার ওয়াটার প্রেসার থেকে হাইয়ার ওয়াটার প্রেসারের দিকে, মানে লো প্রেসারের থেকে হাই প্রেসারের দিকে জলটাকে নিয়ে গেল, যার জন্য ওয়াটার প্রেসার মেনটেন থাকলো, তার জন্য কিন্তু ওয়াটার ফ্লো করলো। আজকে যদি পাম্প কাজ না করতো তাহলে কি ওয়াটার সেম রেটে ফ্লো করতো? স্বাভাবিক করতো না। তাহলে পাম্প যে পরিমাণ কাজ করছে সেটাকে তো ইনপুট, তাই না? আমি ইনপুট পাম্প চালাচ্ছি ইনপুটে এনার্জি দিচ্ছি, তাহলে ব্যাটারিকে কাজ করতে হচ্ছে, তাহলে ব্যাটারি হয়ে গেল ইনপুট, এটা হয়ে গেল আউটপুট। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? এবারে বোঝো যে ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন রাখে কিভাবে। ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝতে পেরেছো? এবারে তুমি বুঝো যে ব্যাটারি কিভাবে পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন রাখে। তার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে, নোট করে নাও, দিয়ে পর বলছি। দেখো এইখানে একটা ব্যাটারিকে আমরা পেন্সিল ব্যাটারিকে এঁকেছি। ঠিক আছে, লম্বা এরকম দেখতে পেন্সিল ব্যাটারি হয়। এটা হচ্ছে দেখবে এখানে দুটো প্রান্ত থাকে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ধরে নাও এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে তোমার নেগেটিভ প্রান্ত। অর্থাৎ এইটা থাকবে তোমার হাই পোটেনশিয়ালে আর এটা থাকবে তোমার লো পোটেনশিয়ালে। ধরে নাও স্বাভাবিক এইখানে পজিটিভ চার্জ জমে আছে, এইখানে নেগেটিভ চার্জ জমে আছে। এইখানে যদি পজিটিভ চার্জ জমে থাকে, এইখানে যদি নেগেটিভ চার্জ জমে থাকে, এটা যদি হাই পোটেনশিয়াল হয়, এটা যদি লো পোটেনশিয়াল হয়, তাহলে ব্যাটারির মধ্যে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কি কাজ করবে? ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। তার মানে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো চাইবে যে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ছুটে চলে যাক। যদি ইলেকট্রিক ফিল্ড হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কাজ করে, তার মানে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো এই দিক বরাবর ফোর্স এক্সপিরিয়েন্স করবে, নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে এই দিক বরাবর ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কেন? কারণ আমরা জানি ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ব্যাপার লাগবে। কেন লাগবে? কারণ এইখানে তো চার্জগুলো রেস্টে আছে, এইখানে যে পজিটিভ চার্জগুলো জমা ছিল ওটা তো রেস্টে আছে, এইখানে যে নেগেটিভ চার্জগুলো জমা ছিল সেগুলো তো রেস্টে আছে। অর্থাৎ রেস্টে থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড কাজ করার জন্য পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বোথ কিন্তু ফোর্স এক্সপিরিয়েন্স করবে। পজিটিভ চার্জ ফোর্স এক্সপিরিয়েন্স করবে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, আর নেগেটিভ চার্জ ফোর্স এক্সপিরিয়েন্স করবে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে। বসাও না, মানগুলো বসাও এখানে। এফ যদি নেগেটিভ চার্জ পার্টিকেল হয় তাহলে ই লিখবো আর মাইনাস অফ ই লিখবো, তাই না? তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশন বরাবর ফোর্স এক্সপিরিয়েন্স করছে। তাহলে আমার উচিত ছিল পজিটিভ চার্জ পার্টিকেলগুলো এ থেকে বিতে মুভ করা, কিন্তু মুভ করছে কি? মুভ তো করছে না। যেহেতু পজিটিভ চার্জ পার্টিকেল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করছিল, তাহলে উচিত ছিল পজিটিভ চার্জগুলো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে মুভ করে যাওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি তো মুভ করছে না। তার মানে নিশ্চয়ই অপোজিট ডাইরেকশনে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো আরেকটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এই দিকে মুভ করা উচিত ছিল, কিন্তু মুভ করছে না। তার মানে নিশ্চয়ই তার অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, আরেকটা ডাইরেকশনে নিশ্চয়ই আরেকটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। যেই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সেই দিক বরাবর পজিটিভ চার্জ পার্টিকেল ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য এখান থেকে এখানে চলে যাওয়া উচিত ছিল। যেহেতু যায়নি, পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন রেখেছে, তাই জন্য অবশ্যই এই ফোর্সের অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স কাজ করছিল। সেই ফোর্সটা কে প্রোভাইড করেছিল? সেই ফোর্সটা কিন্তু ব্যাটারি প্রোভাইড করেছিল, যেটাকে আমরা ব্যাটারি ফোর্স এফ বি বলবো। এফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাটারি ফোর্স।
এবারে বলবে স্যার ব্যাটারি ফোর্সটা কি? ব্যাটারি ফোর্সটা কি? ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারির মধ্যে রাসায়নিক পদার্থ থাকে। এবার কি থাকে না থাকে, কি লেড থাকে না কি থাকে, সেটা কেমিস্ট্রিতে পড়বে, আমি পড়াবো না, সেগুলো কেমিস্ট্রিতে রয়েছে, গৌণ কোষ সব বইয়ে দেখে নেবে একটু। ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝো যে ব্যাটারির মধ্যে কিছু কেমিক্যাল থাকে, যার মধ্যে কেমিক্যাল রিয়েকশন হয়। কেমিক্যাল রিয়েকশন হওয়ার জন্য এই ব্যাটারি ফোর্সটা তৈরি হয়, যে ব্যাটারি ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে কাজ করে। মানে পজিটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করছিল, ব্যাটারি ফোর্সের জন্য তার অপোজিট ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করে, যার জন্য পজিটিভ পার্টিকেলগুলো পজিটিভ চার্জ পার্টিকেলগুলো হাই পোটেনশিয়ালে থাকতে পারে, আর নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো লো পোটেনশিয়ালে থাকতে পারে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন রাখতে পারে। এখন এখন যেহেতু পজিটিভ চার্জ পার্টিকেল আর মুভ করছে না, তার মানে এইখানেই পজিটিভ চার্জ পার্টিকেল আছে, এইখানেই নেগেটিভ চার্জ পার্টিকেল আছে, আর তো মুভ করছে না। এবারে তাহলে এইখানে বুঝতে পারলাম ব্যাটারির ভেতরে পজিটিভ চার্জ পার্টিকেল মুভ করছে না। এখন আমি এক কাজ করেছি, এখন আমি ব্যাটারির দুটো প্রান্তকে রেজিস্ট্যান্স দিয়ে যুক্ত, মানে বাইরের এক্সটার্নালি রেজিস্ট্যান্স দিয়ে আমি কানেক্ট করে দিচ্ছি, আমি রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিচ্ছি। রেজিস্ট্যান্স দিয়ে আমি কানেক্ট করে দিলাম। তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এইখানে পজিটিভ চার্জ পার্টিকেল যেতে পারছিল না। কেন? কারণ ব্যাটারি ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছিল, ব্যাটারি ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইলেকট্রিক ফোর্স হচ্ছিল। মাইনাস রিপ্রেজেন্ট করছে কি না অপোজিট ডাইরেকশন, তার মানে বুঝতে পারছি ম্যাগনিটিউড ওয়াইজ ব্যাটারি ফোর্স আর ইলেকট্রিক ফোর্স নিশ্চয়ই সেম হচ্ছিল, মাইনাস রিপ্রেজেন্ট করছে ডাইরেকশনকে। এখন এইখানে চার্জ পার্টিকেল মুভ করতে পারছিল না, তার জন্য যাতে করে এখন মুভ করতে পারে তার জন্য আমি বাইরে থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে যোগ করে দিলাম। এখন তো ইলেকট্রিক ফিল্ড এই দিক পর হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কাজ করবে, এখন তো ইলেকট্রিক ফিল্ড এই দিক থেকে এইদিকে কাজ করতে পারবে। আগে রাস্তা ছিল না যাওয়ার, এখন তো রাস্তা করে দিলাম। এখানে দ্বন্দ্ব চলছিল ব্যাটারি ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মধ্যে, তাই জন্য যাচ্ছিল না, এখানে যাওয়া হচ্ছিল না। আমি এবার রাস্তা করে দিলাম, এই দিকে যেতে পারছো না তো কি হয়েছে? পজিটিভ চার্জকে বললাম তুমি এই দিকে যেতে পারছো না তো কি হয়েছে, তুমি এই দিক দিয়ে যাও, রাস্তা করে দিলাম, ওয়্যার দিয়ে রেজিস্ট্যান্সকে যোগ করে দিলাম। তাহলে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে এখন চার্জগুলো মুভ করতে শুরু করবে, স্বাভাবিক মুভ করতে শুরু করবে, যার জন্য এক্সটার্নাল সার্কিটে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে আমি কারেন্ট পাবো। এবং ধরে নাও এর পোটেনশিয়াল আগে +5 ভোল্ট ছিল, আর লো পোটেনশিয়ালের পোটেনশিয়াল আগে -5 ভোল্ট ছিল, আর ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট ছিল। পজিটিভ চার্জ পার্টিকেল এখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে গেল, মানে এর পোটেনশিয়ালটা কমে গেল, কমে কত হলো +4 ভোল্ট হলো, আর এর পোটেনশিয়াল বেড়ে কত হলো -4 ভোল্ট হলো। তাহলে ডেল্টা ভি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কত হলো 8 ভোল্ট হয়ে গেল। এখন পোটেনশিয়াল ডিফারেন্স যদি কমে যায় তাহলে এইখান থেকে দেখতে পেলাম পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি কমে গেল। আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ডি, ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম। যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স কমে গেছে সেহেতু ইলেকট্রিক ফিল্ড কমে গেছে, আর ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায়, এই ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় তাহলে ইলেকট্রিক ফোর্স এফির মানটাও কিন্তু কমে যাবে। ইলেকট্রিক ফোর্স এফি এই মানটা কমে গেছে, কিন্তু ব্যাটারি ফোর্স তো কমেনি, কেন? কারণ ওই যে কেমিক্যাল রিঅ্যাকশন ব্যাটারির মধ্যে হচ্ছে, যার জন্য ব্যাটারি ফোর্স তৈরি হচ্ছে। ইলেকট্রিক ফোর্স কমে গেছে কিন্তু ব্যাটারি ফোর্স কমেনি, তার মানে এইটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এটা কিন্তু ডিক্রিজ করেছে, এটা কিন্তু ডিক্রিজ করেছে। তাহলে
এটা আগে যা ছিল তাই আছে, এর মান ডিক্রিজ করেছে, তার মানে এখন নেট ফোর্স ব্যাটারির দিকে, ব্যাটারিতে কত লাগছে, এখন নেট ফোর্স ব্যাটারিতে লাগছে এফ বি মাইনাস এফ ই, তাই না? এই নেট ফোর্সটা লাগছে কোন দিকে লাগছে, অবশ্যই লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে। আগে ব্যাটারি ফোর্স আর ইলেকট্রিক ফোর্স দুজনেই সেম পরিমাণ স্ট্রং ছিল, এখন কি হয়েছে, ইলেকট্রিক ফোর্স কমে গেছে, ব্যাটারি আগে ব্যাটারি ফোর্স যা ছিল ইলেকট্রিক ফোর্সও তাই ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স কমার জন্য ইলেকট্রিক ফিল্ড কমে গেছে, ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার জন্য ইলেকট্রিক ফোর্সও কমে গেছে, কিন্তু ব্যাটারি ফোর্স তো এখনও সেম রয়েছে। তার মানে নেট ফোর্স এখন ব্যাটারি ফোর্স যেহেতু বেশি হয়ে গেছে, ব্যাটারি ফোর্স এর শক্তি বেশি হয়ে গেছে, তার মানে এখন নেট ফোর্স লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে কাজ করছে। আর এই ব্যাটারি ফোর্সটাই পজিটিভ চার্জ পার্টিকেলকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে চলে আসছে। এই ব্যাটারি ফোর্সের জন্যই পজিটিভ চার্জ পার্টিকেলটা লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে চলে যাচ্ছে। তাই জন্য ব্যাটারিতে और इंटरनल সার্কিটে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে কারেন্ট যাচ্ছে। তার মানে এইখান থেকে একটা পজিটিভ চার্জ পার্টিকেল লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে এলো, তার মানে এই চার্জ পার্টিকেলের পোটেনশিয়াল লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে এলো মানে কি, অবশ্যই পোটেনশিয়ালটা ইনক্রিজ করলো। তার মানে ব্যাটারিকে যে কাজ করতে হলো সেটা তো ইনপুট বলেছিলাম, তার সেই কাজের একটা অংশ এই পজিটিভ চার্জ পার্টিকেলটার পোটেনশিয়াল বাড়ালো। ওই পজিটিভ চার্জ, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, এটা নোট করো দিয়ে বলছি, দিয়ে। তাহলে দেখো আমরা ছিলাম যে কাজটা ব্যাটারি করলো, ধরে নাও এর পোটেনশিয়াল ডিফারেন্স ভি ছিল, ঠিক আছে? তাহলে যে কাজটা ব্যাটারি করলো তার একটা অংশ কোথায় গেল, পজিটিভ চার্জ পার্টিকেলকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে এলাম। তার মানে ইনপুটে যে ওয়ার্ক হলো, ইনপুট ওয়ার্ক যে করলাম তার একটা অংশ দিয়ে চার্জ পার্টিকেলের পোটেনশিয়াল ইনক্রিজ করলো, তার একটা অংশ দিয়ে চার্জ পার্টিকেলের পোটেনশিয়ালটা কি হলো, ইনক্রিজ করলো, তাই না? আমি পজিটিভ চার্জ পার্টিকেলকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে এলাম। আমরা জানি তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউভি, আমরা কি জানি না, ইলেকট্রোস্ট্যাটিকে পড়িনি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউভি। যদি ভিটা যদি মানে অ্যাকচুয়ালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি, মানে যে পরিমাণ ভোল্টেজ ডিফারেন্সকে বাড়াচ্ছি, যে পরিমাণ ভোল্টেজ ডিফারেন্সের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, তাই না? এখন কিউ ইজ ইকুয়াল টু 1 হলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ভি হবে। আমি তো ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যাওয়া আসা করি, তাহলে ইএমএফ এর একটা অংশ পোটেনশিয়ালকে ইনক্রিজ করালো। এবারে তুমি একটা কথা বলো, যে এই যে পজিটিভ চার্জ পার্টিকেলটা এখান থেকে এখানে গেল, এর মাঝে কি কোনো রেজিস্ট্যান্স ছিল না? এই পাথটা কি স্মুথ ছিল? এইখান থেকে এইখানে যে চার্জ পার্টিকেলটা এলো, এর মধ্যে কি কোনো, এই যে চার্জ পার্টিকেলটা মুভমেন্টের জন্য কি ভেতরে কি কেউ রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করেনি, রেজিস্টিভ ফোর্স দেয়নি? অবশ্যই রেজিস্টিভ ফোর্স দিয়েছিল। তার মানে রেজিস্ট্যান্স তো সে সেখানেও ফিল করেছিল। এখন সেই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে যদি চার্জ পার্টিকেলটাকে নিয়ে যেতে হয়, সেখানেও তো একটা পোটেনশিয়াল ড্রপ হবে, তাই না? তার মানে ইনপুট ওয়ার্কের একটা অংশ দিয়ে পোটেনশিয়ালটা ইনক্রিজ করলো, আরেকটা অংশ দিয়ে সে ব্যাটারির মধ্যে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে চার্জটাকে নিয়ে আসা হলো। তাহলে ওয়ার্ক এগেনস্ট রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। আর
এটাই তো তোমার ভি, এটা আই ইন্টু স্মল আর লিখতে পারি, আই ইন্টু স্মল আর লিখতে পারি। তার মানে ব্যাটারির মধ্যে তো একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে ব্যাটারির মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে কেন? কারণ পজিটিভ চার্জ পার্টিকেলটাকে এইখান থেকে এইখানে নিয়ে আসার জন্য ব্যাটারিতেও রেজিস্ট্যান্স ছিল, যেটাকে আমি স্মল আর ধরছি। আর আমরা জানি যে আই আর পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই আই আর হলো। তাই জন্য এই যে ই ইজ ইকুয়াল টু হয় ভি প্লাস আই ইন্টু স্মল আর। ঠিক আছে, এটা তো থিওরিটিক্যালি বুঝলাম কেন ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর হলো। আমরা নর্মাল ওহমস ল লাগিয়েও বুঝবো, জাস্ট থিওরিটিক্যালি ফিল করালাম কেন ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর হয়। ঠিক আছে, তো এটা হলো তড়িৎচালক বল, এটা হলো বিভব পার্থক্য, আর এটা হলো ব্যাটারির মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেলটাকে লো পোটেন্সিয়াল থেকে হাই পোটেন্সিয়ালে যখন নিয়ে যাচ্ছিলাম, তখন ব্যাটারি যে রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছিল, যে রেজিস্টিভ ফোর্স দিচ্ছিল, সেই রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে আমাকে কত ওয়ার্ক করতে হলো, এটাই হচ্ছে তোমার আই ইন্টু স্মল আর। ঠিক আছে, আর এই যে কাজটা করলাম, এই যে কাজটা সম্পাদিত হলো ব্যাটারির দ্বারা, এই যে পোটেনশিয়াল ড্রপটা হলো, সেটা তো ব্যাটারির মধ্যেই শেষ হয়ে গেল, আমি তো বাইরে পেলাম না। এই যে কাজটা যে করলাম, এই যে কাজটা যে পজিটিভ চার্জ পার্টিকেলটা যে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে এলাম, এর জন্য যে কার্যটা করলো এখানে ভেতরে, যে রেজিস্টিভ ফোর্সের বিরুদ্ধে যে কাজটা হলো, এই যে আই আর পরিমাণ যে কাজটা হলো, সেই কাজটা তো ব্যাটারির মধ্যেই নষ্ট হয়ে গেল। এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসবে, স্যার আই আর পরিমাণ কাজ হলো কি করে বুঝলেন? আরে ভাই, পজিটিভ চার্জ পার্টিকেলটাকে যখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে নিয়ে যাও, এখানে আমার যদি রেজিস্ট্যান্স যদি আর হয়, আই পরিমাণ যদি কারেন্ট যায়, তাহলে কত কাজ করতে হয়? ভি ইজ ইকুয়াল টু আই আর, ভিটাই তো কার্য। ওহমস লতে কি পড়েছ? ভি ইজ ইকুয়াল টু পড়েছ আই আর, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পড়েছ কিউ ভি। যখন কিউ ইজ ইকুয়াল টু 1 হয়, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি হয়, আর ভি এর মানই তো আই আর। তাহলে ইউনিট পজিটিভ চার্জকে মুভ করাতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, সেটাই তো আই আর, সেটাই তো ভি। তাহলে আমি এখানে ইউনিট পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে আনলাম, তাহলে কত কার্য হলো? এইখানে ক্যাপিটাল আরটা হচ্ছে এক্সটার্নাল সার্কিটের রোধ, কিন্তু ব্যাটারির মধ্যেও তো একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটাকে আমি স্মল আর বলছি। আর এই পোটেনশিয়াল ড্রপটা ব্যাটারির ভিতরেই হয়ে যায়, বাইরে পাই না। তাই জন্য এটাকে নষ্ট ভোল্ট বলে বা লস্ট পোটেনশিয়াল বলে। এইটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। এই পোটেনশিয়ালটা ব্যাটারির মধ্যেই ড্রপ হয়ে যায়, তাই জন্য এই আই ইন্টু স্মল আরটাকে বলা হয় লস্ট ভোল্ট, লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। ঠিক আছে, চিন্তা নেই, ওহমস ল দিয়ে বোঝাবো। এখন আপাতত এরকম করে বোঝো, ঠিক আছে? থিওরিটিক্যালি ফিল নাও কেন হচ্ছে। এবারে তুমি এইখান থেকে, এটা হয়ে গেল তোমার ইনপুট, এটা হয়ে গেল ইনপুট, এটা হয়ে গেল আউটপুট, এটা হয়ে গেল ইনপুট, এটা হয়ে গেল আউটপুট। এইখান থেকে দেখতে পাচ্ছ যে ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট প্রোভাইড করে, ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট প্রোভাইড করে, ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট পাঠায়, তখন অবশ্যই ই এর মানটা বড় হয় ভি এর থেকে। আমি এটাকে মেনশন করে দিয়েছি, হ্যাঁ, যে ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট পাঠায়, ব্যাটারি যখন সার্কিট থেকে কারেন্ট নেয়, তখন কিন্তু ই ছোট হবে ভি এর থেকে। আমি পরে বলে দেখাবো, একদম এই পুরোটা লিখবে। ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট পাঠায়, এই যে ব্যাটারি সার্কিটে কারেন্ট পাঠাচ্ছে, তখন ই ইজ গ্রেটার দেন ভি হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো ব্যাটারি কি করে কাজ করে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল কি, ভালো করে ক্লিয়ার হয়েছে। আমি যতটা পেরেছি এক্সপ্লেন করেছি, ঠিক আছে? নোট করে নাও। এবারে দেখো যে প্র্যাকটিক্যাল ব্যাটারির সিম্বলটা কেমন দেখতে হয়। দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্তকে একটা বড় দাড়ি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নেগেটিভ প্রান্তকে ছোট দাগ দিয়ে, মানে এটা পজিটিভ প্রান্তটা হবে বড় দাগ দিয়ে রিপ্রেজেন্ট করব, আর নেগেটিভ প্রান্তটাকে ছোট দাগ দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আর ওই যে বললাম ব্যাটারির মধ্যে কি হয়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। এখন লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যখন চার্জটা ফ্লো করছিল, তখন ব্যাটারির মধ্যেও তো রেজিস্ট্যান্স ছিল,
যেটাকে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয়, যেটাকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাই ব্যাটারির পাশে একটা স্মল রেজিস্ট্যান্স স্মল আর দিয়ে দেবো, যেটা কিনা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এই পুরো সিস্টেমটাকে বলবো ব্যাটারি। বোঝা গেছে? এবারে তুমি এইখানে যদি একটা রেজিস্ট্যান্সকে যদি কানেক্ট করো, যদি রেজিস্ট্যান্সকে যদি এই দুটো পয়েন্টে যদি কানেক্ট করো, যদি রেজিস্ট্যান্সকে যদি কানেক্ট করা হয়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স আর কে যদি কানেক্ট করা হয়, তাহলে স্বাভাবিক হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, অর্থাৎ হাই পোটেনশিয়ালের দিকে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, আই ইজ ইকুয়াল টু কত হবে? কারেন্ট তৈরি করানোর জন্য দায়ী কে? এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স ই। সার্কিটে টোটাল কত রেজিস্ট্যান্স হচ্ছে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটাই তো দায়ী কারেন্ট তৈরি করানোর জন্য। তাহলে এখন ই ইজ ইকুয়াল টু কত হলো? আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই ই ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। এখন আই ইন্টু ক্যাপিটাল আরটাই তো পোটেনশিয়াল ড্রপ ইন এক্সটার্নাল সার্কিট, এটা তো এক্সটার্নাল সার্কিট ছিল, তো এটাই তো ভি হবে, তাই না? এইটাই তো ভি হবে, এইটাই তো ভি হবে। এইটাই তো ভি হবে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর হলো, এটা তো ব্যাটারির মধ্যেই নষ্ট হয়ে গেল। তাহলে এই আই ইন্টু আরটা হয়ে গেল লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট, এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, পোটেনশিয়াল ড্রপ ইন এক্সটার্নাল সার্কিট। অর্থাৎ তাই জন্য 10 ভোল্টের ব্যাটারি যদি হয়, তাহলে সার্কিটে আমরা 10 ভোল্ট এক্স্যাক্টলি পাই না, আমরা 9.8 পাই, 9.9 পাই, ডিপেন্ড করছে কেমন ব্যাটারি নিয়েছো তার উপরে। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। বললাম না ওহমস ল দিয়ে প্রুফ করে দেখাবো, হয়ে গেল ওহমস ল দিয়ে প্রুফ আর কি। তো ঠিক আছে, এই ভিডিওতে শুধুমাত্র ব্যাটারি সম্পর্কে ডিসকাশন হলো, নেক্সট ভিডিও থেকে ব্যাটারির কম্বিনেশন নিয়ে ডিসকাস করব।